তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা বেড়ে ৩০, বিদ্যুৎহীন ৮ লাখ মানুষ, ১১,০০০-এর বেশি ফ্লাইট বাতিল। কানাডায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত, সতর্কতা জারি। আলোচনায় বসতে বহুবার ফোন দিয়েছে ইরান, দাবি ট্রাম্পের। ভেনেজুয়েলার চেয়েও বড় নৌবহর মোতায়েন, আক্রমণ হলে কঠোর জবাবের হুঁশিয়ারি তেহরানের। গাজায় শেষ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস। সংগঠনটির সহযোগিতার কথা স্বীকার ট্রাম্পের। রাফাহ ক্রসিং খোলা ও মানবিক সহায়তা বাড়ানোর দাবি বাসিন্দাদের। দুই শীর্ষ জেনারেলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরুর পর চীনে সামরিক অভ্যুত্থানের গুঞ্জন, সেনাবাহিনীতে চরম অস্থিরতা, দাবি পশ্চিমা গণমাধ্যমের, নিশ্চুপ বেইজিং। এবং বাংলাদেশি সহ ৫ লাখের বেশি অভিবাসীকে বৈধ করার ঘোষণা স্পেনের। থাকতে হবে ৫ মাসের বসবাসের প্রমাণ। ভূমধ্যসাগরে নৌকা ডুবে প্রায় ৫০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। যুক্তরাষ্ট্র জুড়ে শক্তিশালী শীতকালীন ঝড়ে বিপর্যস্ত জনজীবন। দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে ৮ লাখ বাসিন্দা। বাতিল করা হয়েছে ১১,০০০-এর বেশি ফ্লাইট। নিউ ইয়র্ক থেকে টেক্সাস পর্যন্ত ঝড়ের প্রভাব সামলাতে জরুরি ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। একই অবস্থা বিরাজ করছে প্রতিবেশী দেশ কানাডাতেও। তীব্র তুষার ঝড় ও হাড় কাঁপানো শীতে নাজেহাল অবস্থা বাসিন্দাদের। যুক্তরাষ্ট্রের ওহাইও ভ্যালি, মিড সাউথ ও নিউ ইংল্যান্ড জুড়ে আঘাত হানে ভয়াবহ শীতকালীন ঝড়। ভারী তুষারপাত ও প্রবল ঠান্ডায় দেশটির পূর্বাঞ্চলের বড় অংশ অচল হয়ে পড়ে। তুষার ঝড়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। নিউ ইয়র্ক, টেনেসি, লুইজিয়ানা, কানসাস, পেনসিলভানিয়া ও টেক্সাসে প্রাণহানি হয়েছে। শুধু নিউ ইয়র্কই কয়েকজনের মৃত্যু নিশ্চিত করেছে সিটি হল। অনেক স্থানে বরফ পরিষ্কারের সময় অতিরিক্ত ঠান্ডায় অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনাও ঘটে। বিদ্যুৎ সরবরাহেও বড় ধাক্কা লেগেছে। সারা দেশে একই সময় বিদ্যুৎহীন হয়ে পড়েছেন লাখ লাখ গ্রাহক। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত টেনেসি, মিসিসিপি ও লুইজিয়ানা। বিভিন্ন রাজ্যে জরুরি ওয়ার্মিং সেন্টার খোলা হয়েছে এবং বয়স্ক ও গৃহহীনদের সহায়তায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি জানান, ৫,০০০-এর বেশি স্যানিটেশন কর্মী ও ২৫০০ যন্ত্রপাতি নামানো হয়েছে। শহরের সব সড়ক পরিষ্কার করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে আরও একদিন অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন মেয়র। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। মিয়ানমারের বিতর্কিত নির্বাচনে বিজয়ের দাবি জান্তা সমর্থিত দল ইউএসডিপির। নিম্নকক্ষে ৬১টি আসনের মধ্যে ৫৭টিতেই জয়, অবাধ ও সুষ্ঠু হয়নি ভোট, দাবি বিরোধীদের। খুলনায় ১১ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। রায়কে যারা সম্মান করে নাই তাদের পরিণতি কি হয়েছে তার থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত। হ্যাঁ, জনগণের গায়ে হাত দিতে পারবেন, পিঠে চাবুক মারতে পারবেন, কিন্তু জনগণের হৃদয় এবং কলিজা জয় করতে পারবেন না। হৃদয় কলিজা যদি জয় করতে হয় তাহলে সকলকে তার নিজ নিজ জায়গায় সম্মান দিতে হবে, বিশেষ করে মায়ের জাতি। আমাদের কথা ভাই একবারেই স্পষ্ট, জীবন দিব, আমার মায়ের ইজ্জত দেব, মায়ের ইজ্জতের জন্য লড়ে যাব। সুতরাং কেউ আর মেহেরবানি করে অপকর্ম করবেন না। যারা করেছেন তওবা করেন, সংশ্লিষ্ট ব্যক্তির কাছে মাপ চেয়ে নেন। তিনি চাইলে মাফ করে দিতে পারেন, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন। কিন্তু সেই কালো হাত আর যদি সামনে বাড়ানোর চেষ্টা করেন, আমরা গালে হাত দিয়ে বসতে পারবো না ভাই। পায়ে পাড়া দিয়ে মুখের পর ঠোঁটের পর ঘুষি মারবেন আর বলবো যে এবার কানটাও ছিঁড়েন, এরই কাজ হবে না। বরঞ্চ সমান ওজনের হিসাব নিকাশ আপনাদের দিকে ফিরিয়ে দেওয়া হবে। আমরা কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাই না, কিন্তু কেউ ঝগড়া বাঁধাতে আসলে ছেড়েও দেওয়া হবে না। পারবেন আপনারা? এখন থেকে পাহারাদারের ভূমিকা পালন করবেন। প্রত্যেকটি নরনারীর ভোটের অধিকার আপনারা পাহারা দিবেন। ভোট যার ইচ্ছা যেখানে তাকে দিবে, কিন্তু আমরা ভোটের বাক্স পর্যন্ত ভোটারকে পৌঁছে দিতে চাই। ওই বাক্স পর্যন্ত ভোটার পৌঁছার পরে তারা নিজের ভোটের হিসাব তারা গ্রহণ করবে ইনশাআল্লাহ। আমরা 13 তারিখ থেকে আল্লাহ তাআলার দরবারে একটা নতুন বাংলা চেষ্টা
একটা অভিশাপ মুক্ত বাংলাদেশ চাই। আমার মায়ের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই। শিশুদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই। আমার বৃদ্ধ বনিতার জন্য একটি নিরাপদ বাংলাদেশ চাই। সকল ধর্ম বর্ণের মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ চাইলে এখন থেকে দুটি ভোটের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত এবং স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ ভোট মানেই হচ্ছে আজাদি, না ভোট মানে হচ্ছে গোলামি। এবার আপনারা বলুন, আজাদি না গোলামি? আজাদি না গোলামি? 12 তারিখ ভোট হবে ইনশাআল্লাহ হায়ের পক্ষে। প্রথম ভোট হা, এরপরের ভোটটি হবে ইনসাফের পক্ষে। যারা তাদের চরিত্র হেফাজত করেছে, সংগঠনকে হেফাজত করেছে, তারা দেশকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আমরা এই দুইটি ভোট, এই দুইটি আমানত প্রত্যেক ব্যক্তির কাছে আমরা হাত পেতে আবেদন জানাই, আপনারা আমাদেরকে দিন। অনেককে পরীক্ষা করেছেন, এই দায়িত্ব একবার আমাদেরকে দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন এবং আমাদের সাথে থাকুন। আমরা কথা দিচ্ছি, আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন আমি 6 জন প্রার্থীকে আপনাদের সামনে তাদের হাতে 11 দলের প্রতীক তুলে দিয়েছি। আচ্ছা, আজান তো শেষ হোক, সবাই কেউ যাবেন না, থাকবেন। আমরা 3-4 মিনিটের মধ্যে শেষ করে দেবো। আমি ডানপন্থী, আমার ডান দিকে আসতেন, আমি বামপন্থী না। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়। বক্তব্য রাখছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। রুশ পাইপলাইনের গ্যাস ও এলএনজি আমদানি নিষিদ্ধের চূড়ান্ত অনুমোদন ইইউর। 2027 সালের জানুয়ারিতে কার্যকর। চাপ ও নজরদারি ছাড়া যুদ্ধ থামবে না, মন্তব্য জেলেনস্কির। গাজায় শেষ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। সংগঠনটির সহযোগিতার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে শর্ত অনুযায়ী রাফা ক্রসিং খুলে দেয়া এবং মানবিক সহায়তা বাড়ানোর দাবিতে সরব গাজার বাসিন্দা ও ফিলিস্তিনি নেতারা। অন্যদিকে গাজা, পশ্চিম তীর ও লেবাননে ইসরায়েলি সামরিক তৎপরতা অব্যাহত থাকায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও গভীর হচ্ছে। ময়মনসিংহে নির্বাচনের জন্য বক্তব্য রাখছেন তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই দেশের মানুষ তাদের যে অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, এই দেশের মানুষ তাদের যে অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, যেই অধিকারের জন্য বহু মানুষ গত 16 বছর ধরে গুম, খুন, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে, যেই অধিকার আদায়ের জন্য গত 2024 সালের 5 অগস্ট মাসে, জুলাই মাসে হাজারো মানুষকে হত্যা করা হয়েছে, হাজার হাজার মানুষকে আহত করা হয়েছে, সেই অধিকার আপনারা প্রয়োগ করতে যাচ্ছেন ইনশাআল্লাহ আগামী মাসের 12 তারিখে। কি সেই অধিকার? ভোটের অধিকার। কেন এই ভোটের অধিকার দরকার? এই ভোটের অধিকার দরকার কারণ আমরা চাই এই দেশের মালিক যে জনগণ, সেই জনগণের ইচ্ছা মতন যাতে আগামী দিন এই দেশ সামনে চলতে পারে, সেই ইচ্ছার প্রতিফলন বা বাস্তবায়ন যাতে হতে পারে, সেই জন্যই দরকার ভোটের অধিকার। মানুষের কথা বলার অধিকার, মানুষের ন্যায্য অধিকার যাতে প্রতিষ্ঠিত হতে পারে, সেজন্যই দরকার ভোটের অধিকার। প্রিয় ভাই বোনেরা, আমি জানি ময়মনসিংহ বলুন, নেত্রকোনা বলুন, জামালপুর বলুন, শেরপুর বলুন, এই অঞ্চলগুলোতে বহু সমস্যা রয়ে গিয়েছে। নদী ভাঙন সমস্যা আছে, কর্মসংস্থানের সমস্যা রয়ে গিয়েছে, বিভিন্ন জেলাতে, বিভিন্ন উপজেলাতে ব্রিজ, স্কুল, কলেজ নির্মাণ, রাস্তাঘাট, কালভার্ট, এগুলোর সমস্যা রয়ে গিয়েছে, যেগুলো বিগত 1 যুগেরও বেশি সময় ধরে সংস্কার বা নতুন করে করা প্রয়োজন ছিল, কিন্তু কোনো কাজ হয়নি। হয়েছিল? হয়নি। কারণ ওই যে বললাম,
ভোটের অধিকার ছিল না। যদি ভোটের অধিকার থাকতো তাহলে জনগণের সমস্যার সমাধান হতো। যেহেতু ভোটের অধিকার ছিল না, যেহেতু দেশে নিশিরাতের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তথাকথিত নির্বাচন, যেহেতু দেশে আমির আমির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে সত্যিকারের জনগণের প্রতিনিধি ছিল না। তাই দেশের যুবক সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করা হয় নাই। তাই এলাকার মা বোনদের সমস্যার নিরাপত্তা নিশ্চিত করা হয় নাই। তাই শিক্ষা ব্যবস্থাগুলোতে সঠিকভাবে শিক্ষক প্রেরণ করা হয় নাই। তাই উপজেলা হাসপাতালে বলুন অথবা ডিস্ট্রিক্ট হাসপাতালে বলুন না কেন, সেখানেও সঠিকভাবে ওষুধপত্র ডাক্তার সরবরাহ করা হয় নাই। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ কি চায়? বাংলাদেশের মানুষ চায়, একজন অভিভাবক হিসাবে একজন অভিভাবক চায় তার সন্তান যাতে সুশিক্ষা বা সঠিকভাবে শিক্ষা পায়, তাই তো নাকি? একজন অভিভাবক চায় তার সন্তান সেই শিক্ষা পাক যেই শিক্ষার পরে, যেই শিক্ষা শেষ হলে পরে সন্তান কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, বেকার থাকবে না। প্রিয় ভাই বোনেরা, তরুণরা, যুবকরা কি চায়? তারা চায় কর্মসংস্থানের ব্যবস্থা। দেশে মিল ফ্যাক্টরি হবে, ব্যবসা বাণিজ্য হবে, যাতে করে তারা সুন্দরভাবে নিরাপদে ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি করতে পারবে। মানুষ চায়, মানুষ অসুস্থ হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক, কিন্তু অসুস্থ হলে যাতে করে তারা সময় মতন চিকিৎসা সুবিধা পায়। মানুষের মৌলিক চাহিদার মধ্যে এগুলোই কম বেশি মৌলিক চাহিদা। এই যে যেমন আমাদের কৃষক ভাইরা, আমরা যদি ময়মনসিংহের কথা ধরি, ময়মনসিংহ সহ আশেপাশের জায়গাগুলো যদি দেখি, এখানে কৃষক ভাইদের অনেক সমস্যা রয়েছে। বিশেষ করে যদি ময়মনসিংহে আমরা দেখি পোনা চাষ, মাছের যে পোনা, এইটি আরো অনেক বড় করা যেত। এটি এখন দেশের বিভিন্ন জায়গায় এই মাছের পোনা সরবরাহ করা হয়, কিন্তু আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে কি করে এই মাছের পোনার বিষয়টিকে শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিদেশেও কিভাবে রফতানি করা যায়, সেই পরিকল্পনা আমাদের রয়েছে, যাতে করে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়, যাতে করে এই এলাকার মানুষ শুধু একটি নয়, এরকম আরো প্রতিষ্ঠান তৈরি করার মাধ্যমে আরো মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। প্রিয় ভাই বোনেরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে দেশনেত্রী খালেদা জিয়ার সময় এই দেশের মেয়েদের জন্য, এই যে আমার সামনে বহু মা বোনেরা এখানে সামনে রয়েছেন, এই দেশের মা বোনদেরকে শিক্ষা দেওয়ার জন্য মেয়েদের শিক্ষা ব্যবস্থাকে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত ফ্রি করা হয়েছিল। মনে আছে আপনাদের? প্রিয় ভাই বোনেরা, সেই মা বোনরা শিক্ষিত হয়েছে। আজকে যদি যে কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আমরা যাই, আমরা দেখব যে ছেলেদের পাশাপাশি সমান সংখ্যক মেয়েরা লেখাপড়া করছে। আজকে আমরা যদি সমগ্র বাংলাদেশের জনসংখ্যা দেখি, আমরা দেখব যে সমগ্র জনসংখ্যার অর্ধেকের মতন হচ্ছে নারী। কিন্তু এই আমরা যদি দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে এত বৃহৎ জনগোষ্ঠী অর্থাৎ অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে আমরা কোনোভাবেই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এবং সেই জন্যই আমরা দেশে নারীদের জন্য, মায়েদের জন্য, আমরা গৃহিণীদের জন্য, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা, সেই পরিবারের গৃহিণীদের জন্য আমরা একটি ফ্যামিলি কার্ড নামে কার্ড দিতে চাই মা বোনদেরকে, যাতে করে এই ফ্যামিলি কার্ডের সুবিধা প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি পরিবারের কাছে, অল্প হলেও প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছতে পারে, এবং যাতে করে তারা প্রতি মাসে কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যে কয়েকটি দিন অতিবাহিত করতে পারেন, একটু হলেও যাতে করে তাদের সহযোগিতা হয়। ঠিক একইভাবে একটু আগে আমি ময়মনসিংহের মৎস্য চাষীদের কথা বলেছি। একইভাবে শুধু মৎস্য চাষী নয়, মৎস্য চাষীর বাইরেও যারা ক্ষেত খামারে চাষবাস করেন, জমিতে চাষবাস করেন, এইরকম কৃষক ভাইদেরও পাশে আমরা দাঁড়াতে চাই। এবং সেজন্যই আমরা কৃষক ভাইদের জন্য কৃষক কার্ড দেবার পরিকল্পনা করছি। কৃষক কার্ড কথাটি শুনেছেন আপনারা আগে? গুড। এই কৃষক কার্ড কেন আমরা দিতে চাচ্ছি? বাংলাদেশের
অধিকাংশ মানুষ কৃষির সাথে জড়িত। এই কৃষক যদি ভালো থাকে, কৃষি ভালো থাকলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে। সেজন্যই আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই, কৃষক ভাইদের সহযোগিতা করতে চাই। এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সার, তার প্রয়োজনীয় অন্তত একটি ফসলের, সমগ্রভাবে একটি ফসলের বীজ, কীটনাশক, সার আমরা পৌঁছতে চাই কৃষক ভাইদের কাছে সরাসরি, যাতে করে সেটি তাদেরকে সহযোগিতা করে ধীরে ধীরে অর্থনৈতিকভাবে মজবুত হওয়ার জন্য দৃঢ় ভিত্তির উপরে, যাতে করে তারা দাঁড়াতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা রাজনীতি করি কাদের জন্য? বাংলাদেশের মানুষের জন্য আমরা রাজনীতি করি। আজকে এই যে নির্বাচনী জনসভা, এই নির্বাচনী জনসভায় আমরা কি দেখি? অনেক দল আছে যারা এসে অন্য দল সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা বলে। শুনেছেন না আপনারা? শুনেছেন। আজকে যদি আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে অন্য দল সম্পর্কে অন্যরকম কথা বলি, তাদের গীবত গাই, তাদের সম্পর্কে সমালোচনা করি, তাতে কি জনগণের কোনো লাভ হবে? জনগণের কোনো লাভ হবে না। কারণ জনগণ তাকেই ভোট দিবে যারা জনগণের জন্য কাজ করবে, তাই তো? এবং জনগণের জন্য যদি কাজ করতে হয়, তাহলে অবশ্যই একটি রাজনৈতিক দলের পরিকল্পনা থাকতে হবে কিভাবে দেশ পরিচালনা করবে, কিভাবে কি কি কাজ করবে জনগণের জন্য, সেই পরিকল্পনাগুলো থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে সেই রকম একটি দল যাদের পরিকল্পনা রয়েছে আগামী দিনে দেশকে কিভাবে পরিচালনা করবে। কারণ এই দলটিরই অতীত অভিজ্ঞতা রয়েছে কিভাবে দেশে খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হয়। কারণ বিএনপি নামক দলটিরই অভিজ্ঞতা রয়েছে কিভাবে জেলায় জেলায়, উপজেলায়, গ্রাম পর্যায়ে, ইউনিয়নে রাস্তাঘাট নির্মাণ করতে হয়। কারণ বিএনপি নামক দলটিরই অভিজ্ঞতা রয়েছে কিভাবে শিক্ষার আলো এদেশের সন্তানদের কাছে পৌঁছে দিতে হয়। কারণ বিএনপি নামক দলটিরই অভিজ্ঞতা রয়েছে কিভাবে বাংলাদেশের মানুষকে নিরাপদ রাখতে হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হয়। কারণ বিএনপি নামক দলটিরই অভিজ্ঞতা রয়েছে কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়। প্রিয় ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই পত্র পত্রিকায় দেখেছেন এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। ঠিক সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি। তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। তা আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয়, তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? এই জন্য পদত্যাগ করে তারা আসেনি। তারা সরকারে ছিল এবং তারা ভালো করেই জানতো যে খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করছে। এবং যেই দলটি এখন এই কথা বলছে, তাদের যেই দুই সদস্য বিএনপি সরকারের অংশ ছিল, তারা ভালো করেই জানতেন যে খালেদা জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। এবং সব ধরনের আন্তর্জাতিক পরিসংখ্যান বলে খালেদা জিয়ার সময় যে স্বৈরাচার পালিয়ে গেছে, তার সময় দেশ দুর্নীতিতে নিম্ন গতিতে ছিল। এবং খালেদা জিয়া যখন 2001 সালে দেশ পরিচালনার দায়িত্ব পায়, তখন ধীরে ধীরে বাংলাদেশ দুর্নীতির করাল গ্রাস থেকে বের হতে শুরু করলো। এবং যেই দল এই কথা বিএনপিকে এইভাবে দোষারোপ করে, তাদের দুই সদস্যের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সরকারে থাকাই প্রমাণ করে যে নিজেরাই নিজেদের মানুষ সম্পর্কে কত বড় মিথ্যে কথা তারা বলছে। প্রিয় ভাই বোনেরা, আমরা চাই নেত্রকোনা সহ, শেরপুর সহ বিভিন্ন জায়গায়
মাদক সমস্যা রয়েছে। আমরা এই মাদক সমস্যার সমাধান করতে চাই, কিন্তু মাদক সমস্যার সমাধান করতে হলে কিভাবে করবেন আপনি? কিভাবে করবেন? মাদক সমস্যার সমাধান করতে হলে আমাদেরকে সেই তরুণদের, সেই যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ঠিক, মানুষের যখন কাজ থাকবে, কর্ম থাকবে, চাকরি বাকরি থাকবে, ব্যবসা বাণিজ্য কম বেশি থাকবে, তখন মানুষ এইগুলোর মধ্যে যাবে না। আমরা সেই পরিবেশ তৈরি করতে চাই। আমরা চাই দেশে আমরা চাই ভোকেশনাল ইনস্টিটিউশন বেশি করে আমরা তৈরি করব, যাতে করে আমরা আমাদের তরুণ সদস্যদেরকে, যুব সমাজের সদস্যদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিব, যেই ট্রেনিংয়ের বিনিময় তারা বিদেশে যেমন যেতে পারবে, একইভাবে তারা দেশে তাদের কর্মসংস্থান তৈরি করতে পারবে। যারা আইটিতে কাজ করে তাদের জন্য বিভিন্ন রকম আমরা আইটি ট্রেনিংয়ের ব্যবস্থার পরিকল্পনা গ্রহণ করেছি, যাতে যারা আইটিতে কাজ করে তারা ঘরে বসে তাদের আয় রুজি কামাই রোজগার বাড়াতে পারবে। প্রিয় ভাই বোনেরা, এই যে 4 জেলার ভাই বোনেরা আজকে আপনারা এই মিটিংয়ে উপস্থিত হয়েছেন, এই এলাকার আরেকটি বড় সমস্যা হচ্ছে মানুষের চিকিৎসা সমস্যা। ঠিক, আমরা ময়মনসিংহ সহ আশেপাশের জেলাগুলোতে, যেই 4 জেলার ভাই বোনেরা আজকে উপস্থিত হয়েছেন, এখানে যেরকম আমরা জেলা হসপিটালগুলোকে আরো বড় করতে চাই, একইভাবে আমরা হেলথ কেয়ারের অ্যাপয়েন্ট করতে চাই। হেলথ কেয়ারের, আপনারা পল্লী চিকিৎসকের কথা শুনেছেন? পল্লী চিকিৎসক শহীদ জিয়ার সময় ছিল, যারা গ্রামে গ্রামে ঘরে ঘরে মানুষকে গিয়ে চিকিৎসা দিত, ছোটখাটো রোগ বলে অসুখ বিসুখ তারা সেখানে চিকিৎসা দিত। আমরা ঠিক একইভাবে, বিশেষ করে যে মা বোনেরা আছেন তাদের চিকিৎসার অনেক সমস্যা হয়, শিশুরা এবং মা বোনদের অনেক সময় তারা হাসপাতালে যেতে পারে না। আমরা চাই এই মা বোনদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য। আমরা চাই মা বোনেরা সহ শিশুরা যেন ঘরে বসে চিকিৎসা পেতে পারে, ছোটখাটো অসুখ বিসুখের চিকিৎসা যাতে তারা সেই সেবা যাতে, সেই জন্যই আমরা চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে চাই। চিকিৎসা ব্যবস্থা আমরা হেলথ কেয়ারার নিযুক্ত করার মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা আমরা তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। প্রিয় ভাই বোনেরা, এই ময়মনসিংহ জেলা একটি অন্যতম কৃষি প্রধান এলাকা। আমাদের এখানে একসময় অনেক খাল বিল ছিল না আগে? এই খাল বিলগুলো সব ভরাট হয়ে গিয়েছে। এই খালগুলোকে আমরা পুনর্খনন করতে চাই। আবার এখন এই খাল পুনর্খনন করার জন্য কে কে কোদাল হাতে নেবেন? সারা জেলায় খাল পুনর্খনন কে কে কোদাল হাতে নেবেন? আমি কিন্তু থাকবো সেদিন আপনাদের সাথে, ঠিক তো? ইনশাআল্লাহ। তাহলে আমরা খাল খনন করব। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে সংক্ষেপে আপনাদের সামনে আমি কতগুলো কথা বললাম, আপনারা কি মনে করেন যদি এই কাজগুলো করতে আমরা কম বেশি সক্ষম হই, ইনশাল্লাহ 12 তারিখে আপনারা ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করলে, ইনশাল্লাহ 12 তারিখে বিএনপি সরকার গঠন করলে, এই যেই কথাগুলো আপনাদের বললাম, ফ্যামিলি কার্ডের কথা বললাম, কৃষক কার্ডের কথা বললাম, স্বাস্থ্যের কথা বললাম, শিক্ষার কথা বললাম, তরুণ বেকারদের মাদক সমস্যা দূর করার জন্য কর্মসংস্থান ব্যবস্থার কথা বললাম, এই যে কথাগুলো বললাম, এই কাজগুলো যদি আমরা করতে সক্ষম হই, তাহলে কি আপনারা মনে করেন আপনারা সহ সমগ্র দেশের মানুষ উপকৃত হবে? কে কে মনে করেন উপকৃত হবে? সবাই মনে করেন? তাহলে আপনারা কি চান আমরা এই কাজটা করি, এই কাজগুলো করি? কারা কারা চান যে বিএনপি এই কাজগুলো করুক? যেই কাজগুলো কথা বললাম সবাই চান? ঠিক আছে, ধন্যবাদ। এবার আমরা সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে। বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর প্রথম জাতীয় নির্বাচনে জয়ের দাবি করেছে জান্তা সমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপি। যদিও নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু মানতে নারাজ সমালোচকরা। এরই মধ্যে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, বেসামরিক ও বিদ্রোহীদের ওপর আকাশপথে হামলায় প্যারামোটর ও জাইরোকপ্টার ব্যবহার করেছে জান্তা বাহিনী।
এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টায় থাকবে নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন নির্বাচনের পথ চলা। সঙ্গে থাকুন সময়।